সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি অধিষ্কান্ত অধিকারী, সহকারী শিক্ষক গণিত, পালংতুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আজকে আমার পাঠ শিরোনাম হচ্ছে সরল সমীকরণ। অধ্যায় সপ্তম, সরল সমীকরণ। সমীকরণ কি? অনেকেই প্রশ্ন করে সমীকরণ কি। আর সমীকরণের সংজ্ঞা যদি আমরা এভাবে দেই যে চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলক, যে রাশিটার মান আমাকে বের করতে হবে, যেটাকে আমরা বলি অজ্ঞাত রাশি, সেই অজ্ঞাত রাশিটাকে বলা হয় চলক। আর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। আর সমান চিহ্ন আমরা মোটামুটি সকলেই জানি যে সমতা প্রকাশ করার ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটাকে সমান চিহ্ন বলি আমরা যদি এখানে একটা সমীকরণ খেয়াল করি যে 5x - 3 = 2x + 3, এখানে এই যে x, এই x এবং এখানের x, এই দুইটা x, এই দুইটাকে আমরা বলবো চলক, কারণ এইগুলো আমাদের অজ্ঞাত, এগুলোর মান আমরা জানি না। এই রাশিগুলোকে বলা হয় অজ্ঞাত রাশি বা চলক। এরপরে মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন, দুই দিকে দুইটা চিহ্ন দেয়া আছে, এদিকে একটা মাইনাস, এদিকে একটা প্লাস, এটাকে প্রক্রিয়া চিহ্ন। এখানে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এইগুলোর চারটা যে কোনো থাকতে পারে, এগুলোকে আমরা বলি প্রক্রিয়া চিহ্ন। আর এই যে মাঝের যে চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন। তাহলে সমীকরণ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে চলক, এটা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত একটা গাণিতিক বাক্য। তাহলে এই চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত যে গাণিতিক বাক্য, এই বাক্যটাকে আমরা একসাথে বলবো এটা একটা সমীকরণ। এই সমান চিহ্নের বাম দিকে যে পদগুলো আছে সেগুলোকে বলা হয় বাম পক্ষ, আর ডান দিকে যে পদগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ডান পক্ষ। বাম দিকেরটা বাম পক্ষ, ডান দিকেরটা ডান পক্ষ। এবং এই বাম পক্ষ এবং ডান পক্ষ সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমরা সমাধান করার ক্ষেত্রে ঝামেলায় পড়ে যাব। আচ্ছা, আজকে আমাদের পাঠের শিরোনাম ছিল সরল সমীকরণ। আমরা সমীকরণ সম্পর্কে জানছি, কিন্তু সরল সমীকরণটা কি? সমীকরণ জানছি চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য, এবং এগুলোকে আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখলাম। এবার আমরা সরল সমীকরণ সম্পর্কে জানব। সরল সমীকরণ কি? চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের একঘাত বিশিষ্ট, ঘাত বলতে এখানে আমাদের যেটাকে বোঝাচ্ছে একঘাত, ঘাত বলতে এখানে বোঝায় হচ্ছে পাওয়ার। এখানে এই সমীকরণে চলকের পাওয়ার হচ্ছে 1, এই জন্য এই সমীকরণটাকে আমরা বলবো সরল সমীকরণ। সরল সমীকরণের এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে, যেমন এখানে একটা চলক দেয়া আছে, কিন্তু এখানে একাধিক চলকও থাকতে পারে, যে x, y, z এরকম চলক থাকতে পারে। তাহলে সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো। আমাদের অনেকেই প্রশ্ন করে যে সরল সমীকরণ কি? সমীকরণ তো আমরা সবাই জানি, সরল সমীকরণটা কি? যে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এবার আসো আমরা অবশ্যই মনে রাখতে হবে যেসব বিষয়, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যে এখানে দেখো কতগুলো জিনিস আমাকে মনে রাখতে হবে, যে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে বলা হয়েছে যে শূন্য ব্যতীত করলে যথাক্রমে যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল পরস্পর সমান হয়। মানে প্রত্যেকটির সাথে
পরস্পর সমান রাশি, এই যে সমান রাশি প্রত্যেকটির সাথে যদি একই রাশি যোগ বিয়োগ, যেমন এইটার ক্ষেত্রে যদি আমি উভয় পক্ষে যোগ করি বা উভয় পক্ষে বিয়োগ করি একই রাশি, তাহলে সেই ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হবে না। গুণ ভাগ করলেও পরিবর্তন হবে না, কিন্তু ভাগ করার ক্ষেত্রে আমরা বলছি শূন্য ব্যতীত। ভাগ করলে যথাক্রমে যোগফল, গুণফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল পরস্পর সমান থাকবে। এটা গেল একটা। এরপরে আমাদের কতগুলো বিধি আছে, সেই বিধিগুলো সম্পর্কে আমরা একটু জানি। কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। কিভাবে স্থানান্তর করা যায়? যেমন বাম দিক থেকে যদি ডান দিকে সরাই, তাহলে সেক্ষেত্রে বাম দিকে যদি চিহ্ন হয় প্লাস, ডান দিকে সেই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। আবার ঠিক উল্টাভাবে যদি ডান দিক থেকে বাম দিকে সরাই, সেক্ষেত্রে এদিকে যদি মাইনাস চিহ্ন থাকে, বাম দিকে আসলে সেটা হয়ে যাবে প্লাস। মানে চিহ্ন যেটা থাকবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই বিধিটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এই বিধিটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে, আমরা আগেই বলছি যে বাম সমান চিহ্নের বাম দিকটাকে বলে বাম পক্ষ, ডান দিকটাকে বলে ডান পক্ষ, যে এক পক্ষ থেকে অন্য পক্ষে চিহ্ন পরিবর্তন করে সরাসরি স্থানান্তর করা যায়। এই বিধিটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এরপরেরটা হচ্ছে কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ সরাসরি বর্জন করা যায়। মানে একই চিহ্নযুক্ত যদি দুইটা পদ থাকে, তাহলে সেটা সরাসরি বাদ দেওয়া যায়, সেটাকে বর্জন বিধি বলা হয়, ক্যান্সেলেশন ল। সেই বর্জন বিধি অনুযায়ী কোনো সমীকরণে উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ, অবশ্যই সদৃশ হতে হবে, সদৃশ পদগুলো বর্জন করা যায়। কোনো সমীকরণে উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি আমরা বর্জন করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে আর গুণন বিধি। আর গুণন বিধিটা হচ্ছে যদি উভয় সমীকরণে উভয় পক্ষে যদি আমাদের ভগ্নাংশ থাকে বা এক পক্ষে ভগ্নাংশ থাকে, সেই ক্ষেত্রে ভগ্নাংশের বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর, আর বাম পক্ষের হর গুণ ডান পক্ষের লব, এই যে বিধিটা, এই বিধিটাকে বলা হয় আর গুণন বিধি। মানে কোনো সমীকরণের বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর, মানে কোনাকুনি, আর গুণন, আড়াআড়ি গুণ। আবার বাম পক্ষের হর ডান পক্ষের লবের সাথে গুণ হবে। এই বিধিটাকে বলা হচ্ছে আর গুণন বিধি। এরপরে যেটা একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে, আবার ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায়। মানে সরাসরি বাম দিকে যেগুলো আছে সেগুলো ডান দিকে, এবং ডান দিকে যেগুলো আছে সেগুলো বাম দিকে সরাসরি স্থানান্তর করা যায়, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এই বিধিটাকে বলা হয় হচ্ছে প্রতিসাম্য বিধি। তাহলে আমরা কতগুলো বিধি জানলাম, সেই বিধিগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং এই বিধিগুলো মনে রাখলে আমরা সমীকরণ, সরল সমীকরণ সমাধান করতে সহজ হবে। আমরা আগেও বলছি যে আমাদের সপ্তম শ্রেণীতে সমীকরণটা হচ্ছে সরল সমীকরণ, মানে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ। এরপরের শ্রেণীগুলোতে আমরা একাধিক ঘাত বিশিষ্ট সমীকরণও পাব। এখন আমরা সপ্তম অধ্যায়ের অনুশীলনীর একটা অঙ্ক দেখি। অনুশীলনী ৭.১ ৫ নম্বর যে অঙ্কটা আছে, এখানে বিধিগুলো আমরা কিভাবে ব্যবহার করছি একটু দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবা। 17 - 2z = 3z + 2, এই সমীকরণটাকে আমাকে সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের চলকের সাথে চিহ্নের মাইনাস আছে বাম দিকে, সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো প্রতিসাম্য বিধি অনুযায়ী আমরা পুরো পক্ষান্তর করে ফেলব। প্রতিসাম্য বিধি অনুযায়ী বাম দিকে যেগুলো আছে
বাম দিকে যেগুলো আছে সেগুলো ডান দিকে, এবং ডান দিকে যেগুলো আছে সেগুলো বাম দিকে, কোনো চিহ্নের পরিবর্তন না করে সরাসরি স্থানান্তর করা। এবং এই বিধিটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। আমাদের সর্বশেষ যে বিধিটা ছিল সেই প্রতিসাম্য বিধি অনুযায়ী আমরা পরিবর্তন করে নিলাম। এরপর আমরা পক্ষান্তর বিধি বলছিলাম আমরা যেহেতু চলকের মান বের করব, তাহলে চলকগুলোকে অবশ্যই আমাকে বাম দিকে রাখতে হবে। সেই ক্ষেত্রে এখানে 3z আমাদের বাম দিকেই থাকবে, এবং এখান থেকে ডান পক্ষ থেকে -2zটা যদি বাম দিকে আসে, ডান পক্ষ থেকে -2zটা বাম পক্ষে আসলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। ঠিক একই রকমভাবে ডান দিকে 17 ছিল 17, এই 2 যদি বাম দিক থেকে ডান দিকে আসে সেখানে এখানে ছিল প্লাস চিহ্ন, এখানে হয়ে যাবে মাইনাস চিহ্ন। তাহলে এই যে বিধি, এটা হলো পক্ষান্তর বিধি। এখানে বলছিলাম কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে যদি অন্য পক্ষে পরিবর্তন করি তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে অবশ্যই। কোনো সমীকরণে যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়, এটাকে আমরা বলি পক্ষান্তর বিধি। সে পক্ষান্তর করে আমরা এটা পাইলাম। এরপরে 3z এবং 2z যোগ করলে হয় 5z, এবং 17 থেকে 2 গেলে থাকে 15। এবার আমরা এই যে 5, এই 5টাকে মুক্ত করব, কারণ আমাদের z এর মান বের করতে হবে। সেই জন্য উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করে দিছি। আমাদের প্রথম বিধি অনুযায়ী ছিল যে কোনো সমীকরণের উভয় পক্ষকে একই চিহ্ন দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ, শূন্য ব্যতীত যোগ বিয়োগ গুণ ভাগ করলে সমীকরণের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে 5 দ্বারা যদি আমি ভাগ করে দিই উভয় পক্ষে, তাহলে এদিকে 5 চলে যায়, z ইকুয়াল হয় 3 5 15, এখানে কাটলে হয় 3। তাহলে নির্ণীয় সমাধান আমাদের z ইকুয়াল হচ্ছে 3। তাহলে এইটা দেখো, এই সমীকরণটা যে আমরা সমাধান করলাম, সমাধান করে আমরা কার মান বের করলাম? আমরা চলকের মান বের করলাম। এখানে চলকের মান হচ্ছে 3। এই চলকের মান যদি আমরা এই সমীকরণের বাম দিক এবং ডান দিক বসাই তাহলে উভয় পক্ষের মান সমান আসবে। তাহলে এই যে মান, এইটাকেই বলা হয় সমীকরণের বীজ বা মূল। যে চলকের যে মান, এই মানটাকে বলা হয় সমীকরণের বীজ বা মূল। তাহলে আমরা এই অঙ্কটা তোমরা সবাই একটু তুলে নিতে পারো। সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছুটা সময় দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নিতে পারবে। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটায় যাচ্ছি। অনুশীলনী 7.1 এর 13। 5x/7 প্লাস 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7। এখানে আমি শুরুতেই বলছিলাম যে চলকগুলোকে আমাদের সবসময় বাম পক্ষে রাখতে হবে, কারণ আমরা চলকের মান বের করব। সেই ক্ষেত্রে আমরা চলকটাকে বাম দিকে সরায় নেব। তাহলে সেই ক্ষেত্রে পক্ষান্তর বিধি অনুযায়ী যে x/5 এটাকে আমরা বাম দিকে নিয়ে এসেছি। এখানে ছিল প্লাস চিহ্ন, এদিকে আনছি, হয়ে গেছে মাইনাস চিহ্ন। ঠিক একই রকমভাবে 4/5 এটার মধ্যে কোনো চলক নাই, এবং এখানে ছিল প্লাস চিহ্ন, ডান দিকে সরাইছি, সেটা হয়ে গেছে মাইনাস চিহ্ন। পক্ষান্তর করি, এটা হলো পক্ষান্তর বিধি অনুযায়ী আমরা পক্ষ পরিবর্তন করে নিছি। এখন দেখো, বাম দিকে সবগুলোর মধ্যে চলক আছে, কিন্তু ডান দিকেরগুলোর মধ্যে কোনো চলক নাই। এখন এটাকে আমরা যদি সমাধান করি, 7 আর 5 এর লসাগু বের করব। লসাগু হচ্ছে 35। 7 দ্বারা 35কে আমরা যদি ভাগ করি তাহলে 5 দ্বারা 5x-কে গুণ করলে 5 5 25x। ঠিক একই রকমভাবে 5 দ্বারা 35কে ভাগ করলে হয় 7, 7 ইন্টু x মানে 7x। ঠিক একই রকমভাবে এই দিকেও আমরা করব। এদিকেও লসাগু 5 আর 7-এর লসাগু হচ্ছে 35। 7 দ্বারা 35কে ভাগ করলে হয় 5, 5 দুগুণে 10। ঠিক একই রকমভাবে 5 দ্বারা 35কে ভাগ করলে হয় 7, 4 7 28। এখানে দেখো 25টা x থেকে 7টা x গেলে 18টা x ডিভাইডেড বাই 35। এখানে যেহেতু মাইনাস চিহ্নটা বড় 28, সেই জন্য মাইনাস থাকবে। 28 থেকে 10 গেলে 10, 28 থেকে 10 গেলে 18। ঠিক আছে সবাই, এটা বুঝতে পারছো?
এখন এখানে আমরা বলছিলাম যে 35 নিচেও 35 এদিকেও 35 উভয় পক্ষকে আমরা একই জিনিস দ্বারা গুণ ভাগ করতে পারবো। 35 দ্বারা গুণ করলে আমাদের নিচের হরটা বাদ হয়ে যায়, হরটা বাদ হয়ে যায় এবং এখানে কাটাকাটি করলে এখানে 18x সমান -18। এখানে ইচ্ছে করলে আমরা বর্জন বিধি অনুযায়ী উভয় পক্ষ থেকে 18 বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে x সমান -1 একবারে হয়ে যেত। কিন্তু আমরা এখানে ভাগ করে দেখাইছি, যেহেতু আমাদের প্রথম অধ্যায়ে এবং সেই জন্য আমরা ভাগ করে দেখাইছি যে 18 দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি, তাহলে x সমান -1। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x -1। আমি চেষ্টা করতেছি তোমাদের সবগুলো বিধি এখানে ব্যবহার করার। আমরা পক্ষান্তর বিধি, উভয় পক্ষে গুণ ভাগ যোগ বিয়োগ প্রত্যেকটা জিনিস দেখাইছি, প্রতিসাম্য বিধি দেখানো হয়েছে। আরেকটা বিধি দরকার ছিল, সেটা হলো আর গুণন। আমরা এর পরের যে অঙ্কটা আছে 16 নম্বর অঙ্ক, সেখানে আমরা আর গুণন বিধিটা দেখাবো। আমাদের এখানে একটু বলে রাখি যে তোমাদের সুবিধার জন্য এখানে ইচ্ছে করলে আমরা উভয় পক্ষকে একই জিনিস দ্বারা গুণ ভাগ না করে আমরা উভয় পক্ষে 18/35 -18/35 এগুলো উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারতাম। উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ, একই চিহ্নযুক্ত, যেমন এখানে হলো মাইনাস আছে এখানে প্লাস আছে, সেই জন্য আমরা এটা সরাসরি বাদ দিতে পারি নাই, কিন্তু একই চিহ্নযুক্ত যদি হইতো তো সেই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিতে পারতাম বর্জন বিধি অনুযায়ী, কিন্তু সেই জন্য আমরা এখানে করি নেই। আর পরবর্তী যে এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি বাদ দিতে পারবো, যে সাধারণ উৎপাদক উভয় রাশি থেকে বাদ দিয়ে দিতে পারবো। তোমাদের সুবিধার জন্য আমি একটু অঙ্কটা ধরছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, পুরো অঙ্কটাকে স্ক্রিনশট দিয়ে নাও। পরের অঙ্কটা আমাদের 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা দেখো যে বইয়ের 7.1 অধ্যায়ের 16 নম্বর, যে x + 1 / 2 - x - 2 / 3 - x - 3 / 5 = 2। এখানে আমাদের প্রথমেই যেটা করতে হবে, এখানে আমাদের সবগুলো চলক বাম দিকেই আছে, সেজন্য আমাদের এখানে কোনো পক্ষান্তর করার প্রয়োজন হয় না। যদি একটা জিনিস আমাদের এই একটা চলক ডান দিকে থাকতো, সেক্ষেত্রে আমরা সেই চলকটাকে অবশ্যই বাম দিকে নিয়ে আসতাম এবং পরবর্তীতে আমরা সেটাকে সমাধান করতাম। সেক্ষেত্রে আমাদের এখানে পক্ষান্তর করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি সরল করতে যাব। সরল মানে এখানে 2, 3, 5 এর লসাগু বের করব। 2, 3, 5 এর লসাগু 30, 2 দ্বারা 30কে ভাগ করলে 15, 15 দ্বারা উপরের লবটাকে গুণ করে দেব। ঠিক একই রকমভাবে 3 দ্বারা 30কে ভাগ করলে 10, এটা দ্বারা 2x - 1 লবটাকে ভাগ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। এরপরে 5 দ্বারা 30কে ভাগ করলে হয় 6, 6 দ্বারা x - 3কে গুণ করে দিলাম। এবার গুণগুলো সরাসরি গুণ করব। 15x + 15 - 10x মাইনাসে মাইনাসে প্লাস 10 দুগুণে 20 -6x মাইনাসে প্লাস 18। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে 15x প্লাস আর মাইনাস হচ্ছে 16x, -10x -6x -16x, তাহলে মাইনাস একটা x থেকে যেতেছে। আর এগুলো সবগুলো যোগ, +15 +20 35, 35 আর 18 যোগ করলে হয় 53। তাহলে -x + 53 / 30 = 2। এই যে এখানে আমরা আর কিছু করতে পারতেছি না, কারণ এখানে যদি আমি 30 দ্বারা গুণ করি তাহলেও হয়তো, কিন্তু এখানে আমরা সরাসরি আর গুণন ব্যবহার করছি, যে এটার নিচের হরটা হচ্ছে 1, এটার নিচে হর হচ্ছে 1, এটা এখানে উল্লেখ থাকে না, সেই জন্য সব সংখ্যার নিচে 1 আছে। তাহলে সেই 1 ধরে যদি আমরা গুণ করি, তাহলে 1 ইন্টু এইটা গুণ করলে এই একই জিনিস থাকে, -x + 53 আর 2 ইন্টু 30। তাহলে এই যে বিধি কোণাকুণি বাম পক্ষের লব গুণ ডান পক্ষের হর, সেই নিয়ম অনুযায়ী এটা আমরা করলাম। আর বাম পক্ষের হর গুণ ডান পক্ষের লব, সেই বিধি অনুযায়ী আমরা আর গুণন বিধি অনুযায়ী এটা গুণ করলাম। তাহলে এখানে -x + 53 = 60। এরপরে প্রতিসাম্য বিধি, যেহেতু এটা মাইনাস চিহ্ন, আমরা প্রতিসাম্য বিধি অনুযায়ী এই পুরোটাকে পক্ষান্তর, কোনো চিহ্ন পরিবর্তন না করে বাম দিকের প্রত্যেকটা রাশিকে ডান দিকে এবং ডান দিকের প্রত্যেকটা রাশিকে বাম দিকে সরাসরি স্থানান্তর করা,
সেটা হলো প্রতিসাম্য বিধি অনুযায়ী স্থানান্তর করে নিলাম এবং এবার আমরা পক্ষান্তর করব যে মাইনাস এক্স যদি বাম দিকে আসে তাহলে প্লাস, আর 60টা ডান দিকে গেলে মাইনাস, তাহলে -7। তাহলে এই নির্ণীয় সমাধান হচ্ছে -7। তাহলে এইভাবে আমরা 7.1 অধ্যায়ের সমীকরণ চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমরা এই নিয়ম অনুযায়ী করতে পারবো এবং তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে অঙ্কগুলো। তোমাদের সুবিধার জন্য আমি এগুলোকে একটু সময় দিয়ে দেখাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমরা সহজেই বাসায় করতে পারবে। এই বিধিগুলো অনুসরণ করবে এবং এই বিধিগুলো অনুসরণ করলে এই সমীকরণ সমাধান করাটা খুব সহজ হয়ে যাবে। যদি তোমাদের ভুল না হয় এবং বিধিগুলো ঠিকভাবে বুঝে থাকো তাহলে তোমাদের সমীকরণ বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমার মনে হয়। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত হাত পরিষ্কার রাখবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবে এবং সকলে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।